জি, আলহামদুলিল্লাহ। ম্যাম আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ম্যাম ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা।
আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমরা ম্যাম। সবাই ওকে। আজকে প্রথম ক্লাস ম্যামের, তাই না? ম্যাম কি পড়াবেন মনে আছে আমাদের? কয়েকটা ক্লাস তো হয়ে গেছে। আমি কি পড়াবো বলতে পারবা? হ্যাঁ, ম্যাম কি পড়াবে? বায়োলজি পড়াবেন না কি পড়াবেন? হ্যাঁ, ম্যাম বায়োলজি সেকেন্ড পেপার পড়াবে, তাই না? জি তো ম্যাম। আমরা সবাই বায়োলজি সেকেন্ড পেপার বইটা সামনে নিই, ঠিক আছে? ম্যাম 1 মিনিট। সবাই, হ্যাঁ 1 মিনিট তো অবশ্যই, 1 মিনিট না, আমি 3 মিনিট ওয়েট করব, ঠিক আছে? আমরা সবাই বায়োলজি বইটা সামনে নিই, সঙ্গে একটা পেন্সিল নিই। হ্যাঁ, কেন পেন্সিল নিব? আম, এবং সঙ্গে খাতাও নেই, কারণ আজকে শার্পনার ইরেজারটাও নেই পাশে। কারণ আজকে একটা হালকা ছবি আছে, আঁকালে আঁকাইলে ভালো, না আঁকালেও সমস্যা নেই, এটা তো ইম্পর্টেন্ট না। তবে বায়োলজি ক্লাসে সবসময় পেন্সিল, শার্পনার, ইরেজার পাশে রাখতে হবে। হ্যাঁ, কারণ বায়োলজিতে আসল হলো কি জানো? ছবি আঁকানো, ছবিতেই কিন্তু আসলে মার্কস থাকে আলাদা আলাদা। তোমাদের তো কোশ্চেন সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, কোশ্চেন সম্পর্কে ধারণা দিব, একটু পড়ায় নেই, তারপরে কোশ্চেন সম্পর্কে ধারণা দিব, তখন বুঝতে পারবা যে মার্কস গুলো কিভাবে থাকে তোমাদের এক্সামে। একটা কোশ্চেন লেখার সময় কিভাবে লিখতে হবে এবং কতটুকু কোশ্চেনের আনসার লিখতে হবে, কোনটাতে ফিগার দিতে হবে, এগুলো তোমরা জানবে। তো আরেকটু আমরা কয়েকটা ক্লাস করে নিই, দু একটা লেকচার আরো ইয়ে করে নিই, কারণ আগে থেকে বললে আবার আসসালামু মনে আলাইকুম হবে মিস। যে ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? জি মিস, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। তো আমরা এত আগে বললে একটু কিছুটা হলেও ইয়ে লাগবে, আসলে ভয়ের কোনো কারণ নেই। তোমাদের কিন্তু খুব সহজ সাবজেক্ট বায়োলজি, মনে হয় যে খুব পড়তে হয় এবং খুব বেশি করতে হয়, যে বায়োলজিকে বলা হয় সায়েন্সের বাংলা, এটা কিন্তু তোমরা জানো, তাই না? এটা জানো কেউ যে বায়োলজি সায়েন্সের বাংলা? হ্যাঁ, দুষ্টামি করে এটা। আমরা যখন হ্যাঁ, আমরা যখন অনার্স লেভেলে পড়তাম তখন দুষ্টামি করে সবাই বলতো, এই তোরা তো বাংলা পড়িস। হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে ফ্রেন্ডরা বলতো। তো যাই হোক, তো বায়োলজিকে বলা হয় সায়েন্সের বাংলা। বাংলা এক একটা কোশ্চেনের আনসার কত বড়! হ্যাঁ, কোনো লিমিটেশন আছে? এখন একটু আছে ক্রিয়েটিভ হওয়ার পরে, তাই না? একটা রচনা লিখতে গেলে আমরা কত পেজ লিখি? কমপক্ষে 18 পেজ, না হলেও 15 পেজ, 20 পেজ, 25 পেজ, 30 পেজ, ঠিক কিনা বলো? হ্যাঁ, জি ম্যাম। আমরা হ্যাঁ। তো আসলে আমাদের যে বায়োলজি যে এই যে সাবজেক্টটা, এটা কেন বললাম যে বাংলা এবং এটা ফিজিক্স কেমিস্ট্রি এর আগেও বলেছি, এখানে কিন্তু মার্কস পাওয়া একটু সহজ। কেন জানো? কারণ একটু লিখলেই মার্কস পাওয়া যায়। এবং ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার কিন্তু একটা অ্যালফাবেট ভুল হলেই ভুল, এই জন্য একটু টাফ। এই জন্য ওই সাবজেক্ট গুলো খুব কেয়ারফুলি আমাদের পড়তে হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবা, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে সবসময় আমাদের কি করতে হবে জানো? আমাদের সবসময় আমরা যতটুকু পড়ি না কেন, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমরা ততটুকুই লিখবো। লিখলে হবে কি, আমাদের ব্রেনে তাড়াতাড়ি সেভ হবে। কম্পিউটার যেমন সেভ করে নেয়, কম্পিউটারে কোনো কিছু না লিখলে বা ডাউনলোড না দিলে কি সেভ হয়? হয় না। সেরকম তোমার ব্রেনেও এটা লিখতে হবে, না ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, অন্য প্রসঙ্গে অনেক কথা বললাম, আমরা অনেকেই জয়েন করে ফেলেছি। আর বাকি ছেলেরা আমার কই? বাকি ছেলেমেয়েরা কি ঘুমাচ্ছে নাকি? হুম, সবাই ঘুমাচ্ছে মনে হয়। গতকাল সকালে ক্লাসে কতজন ছিলা? দুজন ক্লাস করেছো? জি মিস, করেছি মিস। কালকে অনেক কম ছিল কতজন? মিস, 33, 35। তা তো ভালো। এখন তো আমি দেখছি তোমরা 16 জয়েন করেছো। 16 তো অনেক কম। তাহলে কি বায়োলজির প্রতি অনীহা? কালকে কি ক্লাস ছিল? মিস কালকে ফার্স্ট ক্লাস গতকাল ছিল খুব সম্ভবত ম্যাথ বা চেক করতে হবে মিস, ভুলে গেছি। কেমিস্ট্রি ছিল আচ্ছা, কেমিস্ট্রি। কেমিস্ট্রি কেমিস্ট্রি কেমিস্ট্রি। ছিল। ও আচ্ছা, তাহলে বায়োলজি ক্লাসে এত কম কেন আজকে? 16 মাত্র? হ্যাঁ, অন্যরা গেল কোথায়? আবার অন্য ছেলে মেয়েরা বায়োলজি পড়ার আগ্রহ হারায় ফেললো? তোমাদের কি ভালো লাগছে না বায়োলজি ক্লাস, সেকেন্ড পেপার ক্লাস? কালকে এটা সকালের সহজ সাবজেক্ট প্রথম তো, এই দিক দিয়ে জন্য সবাই করতে চায় না। কম ছিল।
ও আচ্ছা, পরে ভালো গিয়ে লাগছে সবাই ক্লাস? আসে। আচ্ছা, সেকেন্ড পেপার ভালো লাগছে বাবা? আমরা ইয়েস। তো, হ্যাঁ বলো, বলো বাবা বলো, কে বলছো? বলো। ম্যাম এখন ওরা পড়ার ভিতরে ঢুকিনি ভালো মতো, ঢুকলে বোঝা যাবে আসলে। এখন ঢুকলে বুঝে যাবে, তাই না? আসলে পড়ার ভিতরে ঢোকা মানে কি বলবো, যে ক্লাস কেমন লাগছে আমি সেটা বলছি, যে সেকেন্ড পেপার ক্লাস কেমন লাগছে। ম্যাম তো কেবল শুরু করলো, এটা তো মনে হয় তোমাদের থার্ড ফোর্থ ক্লাস, তাই না? 3টা ক্লাস নিয়েছি। তো এটা ফোর্থ ক্লাস চলছে। আস- আসলে তো আমরা মজার জায়গাগুলোতে যেতেই পারিনি এখন। আমাদের মজার জায়গায় যখন আমরা প্রাণীর মধ্যে ঢুকবো তখন ভালো লাগবে। হয়তোবা কিছু একটু ইয়ে লাগবে, ডিফিকাল্ট লাগবে, কিন্তু প্রাণীর মধ্যে ঢুকলে তখন অনেক ভালো লাগে আর কি। কারণ বিভিন্ন প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে অ্যানিমেল বিহেভিয়ার, ওটা যখন পড়বো আরো ভালো লাগবে। কারণ ওইখানে অ্যানিমেল বিহেভিয়ার মানে কি, প্রাণীর আচরণ, সবার আচরণ জানবো অন্যান্য প্রাণীদের। আমাদের না, ওইখানে কিন্তু মানুষের কোনো আচরণ দেওয়া নেই, ওখানে দেওয়া আছে সব অন্যান্য প্রাণী। তো তাহলে আজকে আমরা শুরু করি। আমরা কি পড়ছিলাম? অধ্যায় 1 পড়ছিলাম। আমাদের অধ্যায় 1 এর নাম কি আমরা বলতে পারি? প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস। গুড। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমরা যে এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম আমাদের কারো মনে আছে? কতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে? হ্যাঁ, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের আমরা কতদূর গিয়েছিলাম মনে আছে? আমরা ক্লিভেজ পর্যন্ত পড়েছিলাম, ঠিক কিনা বলো? হ্যাঁ, এই যে ক্লিভেজের যে বিভাজন, তলের উপরে যে ভাগগুলো করা যায়, এই ভাগগুলো আমরা জেনেছিলাম এই পর্যন্ত, ঠিক? ঠিক। ম্যামের কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। ওকে। তিনটা ভাগ করেছে, হ্যাঁ, ক্লিভেজের ভাগগুলোর পর্যন্ত পড়েছে। হ্যাঁ, ক্লিভেজের ভাগগুলো পড়েছিলাম। আমরা আজকে যেটা জানবো সেটা হলো, আমরা আসলে পড়ছিলাম প্রাণীর যে, আমরা শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, আমরা এই শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো পড়ছিলাম। শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে আমরা 4টা ভিত্তি জেনে গিয়েছিলাম, যেটা একটা হলো এই ক্লিভেজ। তো তারপরে যে আমরা 5 নাম্বার যে ভাগটা, সেটা হলো ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার, তোমরা কিন্তু এটা কিছুটা জানো। কারণ আমরা জানি যে একটা প্রাণীর ভ্রূণ স্তর বা জার্ম লেয়ারে কয়টা স্তর থাকে? আমরা জানি যে 3টা স্তর থাকে। কি কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, আর একটা হলো মেসোডার্ম। কয়টা স্তর থাকে? 3টা স্তর থাকে। এক্টোডার্ম, এন্ডোডার্ম, আর একটা হলো মেসোডার্ম। হুম। তাহলে এখন আমরা জানবো আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের যে পঞ্চম যে স্তর আছে, সেই স্তরটার নাম কি? ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর। তাহলে এই যে ভ্রূণ স্তর সম্পর্কে আমরা জানতে গিয়ে আমরা যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো আমাদের, আমরা যে ভ্রূণ স্তরগুলো আছে, একটা প্রাণীর কয়টা জার্ম লেয়ার বা ভ্রূণ স্তর আছে? আমরা জানি যে 3টা। কি কি? একটা হলো কি, এক্টোডার্ম, এন্ডোডার্ম, আর একটা হলো মেসোডার্ম। আমরা কিন্তু এগুলো কিছুটা হলেও জেনে এসেছি। সাপোজ একটা সার্কেল দিয়ে নিই, রাউন্ড শেপ। হুম, এখানে মাঝখানে একটা দেই। দেখো, আমি কিন্তু এখানে, আমি যখন বৃত্তটা আঁকিয়েছি তখন কিন্তু 3টা স্তর হয়ে গেছে না? বাইরের একটা স্তর আছে, তার মাঝে একটা স্তর আছে, একদম ভিতরে একটা স্তর আছে। তাহলে যে বাইরের যে স্তর, সেটাকে কি বলা হয়? আমরা কেউ কি জানি বাইরের স্তরের নাম কি? বাইরের স্তরের নাম হলো এক্টোডার্ম। আর তারপরে আমরা একদম ভিতরের যে স্তরটা, সেটা হলো কি? এন্ডোডার্ম। এই এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে কি থাকে? মেসোডার্ম। তাহলে হ্যাঁ, আমরা তাহলে কয়টা স্তর দেখতে পাচ্ছি? ম্যাম, এইটা হলো, হ্যাঁ বলো। ওটা মেসোগ্লিয়া হবে না? মেসোগ্লিয়া তো এটা জেলি না, একটা অকোষীয় স্তর। ঠিক আছে, এটা হলো একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে থাকে। জি জি। ওয়ালাইকুম আসসালাম।
এটা হলো একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে থাকে। ঠিক আছে, তোমরা যে জেলি খাও সে জেলির মতো থকথকে জেলি নেয়, কিন্তু মেইনলি যে স্তরটা এটা হলো একটা অকোষীয় স্তর। তো আমরা যে তিনটা স্তর জানলাম সেগুলো কি, একটোডার্ম, এন্ডোডার্ম আর একটা হলো মেসোডার্ম। তাহলে আমরা এই যে একটোডার্ম বাইরের যে স্তরটা এটাকে বলা হচ্ছে হলো একটোডার্ম। তাহলে এই স্তরটা কিন্তু বাইরের। হ্যাঁ, তাহলে এই স্তরটা কি বলা হচ্ছে, একটোডার্ম। এর কিন্তু আরেকটা নাম আছে, একটোডার্মিস। হ্যাঁ, এর আরেকটা নাম কি, একটোডার্মিকে কিন্তু একটোডার্মিসও বলা হয়, একটোডার্মিককে একটোডার্মিসও বলা হয়। তাহলে বাইরের এই স্তরটার নাম হলো একটোডার্ম। একটোডার্ম আরেকটা নাম কি বললাম আমি, তোমরা বলো তো বাবা। ম্যাম আরেকটা নাম কি বললো? ectodermis, একটু একটোডার্মিস। মেসোডাম। একটোডার্মিস, আমি ওদিকে আর যাইনি। একটোডার্মের আরেকটা নাম হলো একটোডার্মিস। তারপরের যে স্তরটা আমরা এই যে এই মাঝে একদম ভিতরের এটা একটা স্তর, তাই না? ভিতরের এই স্তরটার নাম হলো এন্ডোডার্ম। না, ভিতরের স্তরটার নাম এন্ডোডার্ম। ভিতরের স্তরটার নাম কি বাবা? এন্ডোডার্ম। ম্যাম। হ্যাঁ, এন্ডোডার্মের আরেকটা নাম হলো এন্ডোডার্মিস। আরেকটা নাম কি, এন্ডোডার্মিস। এরপর এই যে এই দুটো যে স্তর আছে দেখো, এই দুটোর মাঝে আরেকটা স্তর দেখতে পাচ্ছি, তাই না? তার তো নাম লেখা হয়নি। দেখো এখানে একটা স্তর, এখানে একটা স্তর, তাহলে এই স্তরটা ফাঁকা আছে না, এর নাম লেখা হয়েছে। মেসোডার্ম। তাহলে এই একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে যে স্তরটা এটাকে বলা হচ্ছে কি, মেসোডার্ম। তাহলে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝের যে স্তরটা এটাকে কি বলা হচ্ছে, মেসোডার্ম। হ্যাঁ, আমরা বুঝেছি মেসোডার্ম কোনটা। তাহলে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে যে স্তরটা থাকে এটাকে বলা হচ্ছে হলো মেসোডার্ম। তাহলে মেসোডার্ম ক্লিয়ার। আর এই যে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে যে মেসোডার্ম আছে এখানে একটা অকোষীয় জেলি ন্যায় স্তর থাকে, সেই স্তরটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। তোমরা একটু আগে কে যেন বললো যে ম্যাডাম এটা হলো কি, মেসোগ্লিয়া। না, এটা মেসোগ্লিয়া না, মেসোগ্লিয়া একটা স্তর। এটা সাধারণত এই যে এই একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে থাকে এই মেসোগ্লিয়াটা। হ্যাঁ, আর এই মেসোগ্লিয়াটা কেমন হবে, আমি বলেছি যে তোমরা যে জেলি খাও সেই জেলির মতো। এবং সেই জেলিটা কেমন, আমরা সবাই দেখি জেলিটা খুবই স্বচ্ছ, তাই না? এটা স্বচ্ছ একটা স্তর এবং থকথকে, তাই না? জেলিটা কেমন থকথকে না, আমরা যখন খাই তখন তো দেখতে পাই। আর এই যে এন্ডোডার্ম যে আছে, আমি বলেছি যে এর আরেকটা নাম হলো এন্ডোডার্মিস, আরেকটা নাম আছে তার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। আরেকটা নাম কি, গ্যাস্ট্রোডার্মিস। আমি একটু এটা লিখে দিলাম কারণ এই নামটা আমরা শুনেছি কি, আমরা এই নামটা শুনেছি কেউ, গ্যাস্ট্রোডার্মিস। তোমরা কি কেউ এই নামটা শুনেছো? এন্ডোডার্মের আরেক, ক্যামেরাটা একটু পিছিয়ে নেওয়া যাবে, তাহলে লেখাগুলো miss দেখা যাবে। camera একটু ডাউন সাইডে হ্যাঁ নেন তাহলে। অবশ্যই, তোমরা তো বলবে, আমি তো বুঝতে পারবো না এখান থেকে যে কোন পাশে তোমাদের নিলে সুবিধা হবে। হুম। তোমরা কোন পাশে নিলে ভালো দেখতে আরেকটু পাবে। যান, আরেকটু আরেকটু যান। আর একটু কি ডান দিকে? জি জি, হয়েছে ম্যাম, ঠিক আছে, ঠিক আছে। ওকে। হয়েছে ম্যাম। কারণ এটা, হ্যাঁ এটা তো তোমাদেরকে বলতে হয়, আমি তো সেট করি এখান থেকে, আমি তো মনে হয় যে ঠিকই দেখতে পাই। হ্যাঁ, তোমাদের সমস্যা হলে তোমরা বলবে। তাহলে আমরা কয়টা স্তর দেখলাম, আমরা তিনটা স্তর দেখলাম, একটোডার্ম, এন্ডোডার্ম আর মাঝে কি আছে, মেসোডার্ম। আর একটোডার্মের আরেকটা নাম আমরা কি শিখলাম, এপিডার্মিস। আর এন্ডোডার্মের আরেকটা নাম আমরা কি শিখলাম, এন্ডোডার্মিস। আরেকটা নাম শিখলাম গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এই যে ভ্রূণ স্তর আমরা এখন জানবো যে তোমরা যে এই ভ্রূণ স্তর, তোমরা ভ্রূণ স্তর কিন্তু আগেই জেনে এসেছো এবং এই কথা আরো ভালোভাবে জানবে তোমাদের নবম অধ্যায়ে। তোমাদের নবম অধ্যায়ে এই ভ্রূণ স্তর সম্পর্কে আরো সুন্দরভাবে এখানে লেখা আছে ওখানে। আর এখানে যেটা লেখা আছে যে আমরা জানি যে বিশেষ করে কর্ডাটা পর্বের ম্যাক্সিমাম প্রাণীগুলোতে কি প্রজনন ঘটে, ম্যাক্সিমাম প্রাণী, বিশেষ করে এই যে আমরা যে হোমোস্যাপিয়েন্স যারা ম্যামালিয়ান আছে, ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে কোন প্রজনন ঘটে তোমরা জানো? আমাদের ক্ষেত্রে আমি জানি, গত ক্লাসে বলেছিলাম যে প্রজনন কয়টা উপায়ে সংগঠিত হয়, দুইটা উপায়ে।
একটা হলো কি, একটা কি বলো, যৌন জনন আর একটা অযৌন জনন। একটা কি, যৌন জনন আর একটা অযৌন জনন। আর আমাদের ক্ষেত্রে কোন প্রজননটা হয় তোমরা জানো, কোন উপায়ে প্রজনন হয়? যৌন জনন। যৌন জনন মিস, টু হ্যাঁ, এন্ড জাইগোট যৌন না? জনন। হ্যাঁ, যৌন জনন কেন? কারণ আমাদের এখানে দুটো গ্যামেটের প্রয়োজন হয়, দুটো গ্যামেটের মিলনে যে প্রজনন সেটাকে বলা হয় কি, যৌন জনন। এগুলো সম্পর্কে আমরা আরো জানবো। তো যাই হোক, তো এই যে যে প্রাণীতে যৌন জনন ঘটে, সেই প্রাণীর যে জাইগোটের যে ক্লিভেজ আছে, জাইগোটটা এটা ক্লিভেজ প্রক্রিয়া সাধারণত বিভাজিত হয়। যখন বিভাজিত হয় ক্লিভেজ প্রক্রিয়া, ক্লিভেজটা বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার সৃষ্টি করে। তাহলে দেখো এমনি সার্কেলটা আমি দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হুম, তাহলে দেখো আমাদের প্রথমে জাইগোটটা, এটা মুছে ফেলে আবার আরেকটা লাগবে, জাইগোট। হ্যাঁ, জাইগোট, জাইগোট আমাদের কি হবে, জাইগোটটা আমরা দেখলাম যে এটা বিভাজিত হবে। এটা কি হবে, বিভাজিত হবে। এটা যখন বিভাজিত হবে কোন প্রসেসে হবে, ক্লিভেজ প্রসেসে। কোন প্রসেসে হবে, ক্লিভেজ। তাহলে জাইগোটটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে, ক্লিভেজ প্রক্রিয়া। এখন কি লেখা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? মিস ক্যামেরাটা আপনি জি ম্যাম। আরেকটু পিছনে সেট করেন, তাহলেই একদম পুরো ফুল ভিউটা আসবে, নাহলে বারবার বামে ডানে করতে হচ্ছে আপনাকে। ঠিক আছে, দেখো, এখন দেখো। জি মিস, এখন ঠিক আছে। মিস ঠিক আছে, ঠিক আছে, চলো। তাহলে জাইগোটটা, হ্যাঁ, জাইগোটটা হলো কোন প্রক্রিয়া বিভাজিত হচ্ছে, ক্লিভেজ প্রক্রিয়ায়। যখন বিভাজিত হচ্ছে তখন সে কি গঠন করছে, জাইগোট যখন ক্লিভেজ প্রক্রিয়া বিভাজিত হয় তখন সে গঠন করছে ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার, বুঝেছি আমরা এটুকু? তাহলে কোন প্রাণীতে, যারা যৌন প্রজনন সম্পূর্ণ করে, তাহলে যৌন প্রজননক্ষম প্রাণীতে জাইগোটটা কোন প্রক্রিয়া বিভাজিত হচ্ছে, ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সে কি গঠন করছে, ব্লাস্টোমিয়ার। আবার এই যে ব্লাস্টোমিয়ারটা যে আছে, এই ব্লাস্টোমিয়ার গুলো, এগুলো সজ্জিত হবে। সজ্জিত হবে বোঝো, সুন্দর করে এগুলো একসঙ্গে হবে, অনেকগুলো একসঙ্গে কি হবে, সাজানো হবে। এই যে একসঙ্গে জড়ো হবে, এক জায়গায় জড়ো হয়ে তারা কি করবে, সাপোজ ধরো তারা এই যে এইভাবে 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 কি হলো, সজ্জিত হলো। হ্যাঁ, এইভাবে সজ্জিত হয়ে তারা কি গঠন করবে, তারা হলো একটা মরুলা। প্রথমে কি গঠন করবে, মরুলা। তাহলে এরা এই ব্লাস্টোমিয়ারটা সজ্জিত হয়ে কি গঠন করলো, মরুলা। তাহলে জাইগোটটা সজ্জিত হয়ে কি গঠন করছে, মরুলা। আবার এই মরুলা গঠন করছে এবং সঙ্গে সঙ্গে মরুলাটা হবে হলো নিরেট। নিরেট মানে কি, অনেক শক্ত। আর পরে আরেকটা গঠন করবে, সেটা হলো ব্লাস্টুলা। ব্লাস্টুলাটা হবে ফাঁপা। দেখো আমি যদি আমার হাতটা এরকম মুঠো করি, এর মধ্যে কিছু না থাকে, তাহলে এটা কি হলো, ফাঁপা, তাই না? এর ভিতরে কিছুই নাই, ফাঁপা। তাহলে এই যে ফাঁপা, তাহলে আমরা দেখছি যে যৌন প্রজননক্ষম যে প্রাণী আছে, এই প্রাণীতে তার যে ব্লাস্টোম জাইগোট আছে, জাইগোটটা ক্লিভেজ প্রক্রিয়ায় প্রথমে বিভাজিত হচ্ছে। বিভাজিত হয়ে কি গঠন করছে, ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার গুলো সজ্জিত হয়ে প্রথমে কি গঠন করছে, শক্ত একটা মরুলা, শক্ত নিরেট, মানে শক্ত বা নিরেট একটা মরুলা গঠন করছে। এবং পরে কি করছে, ফাঁপা, ব্লাস্টুলা। তাহলে মরুলার পরে কি গঠন করছে সে, ব্লাস্টুলা। ব্লাস্টুলা এটা কেমন হবে, ফাঁপা। এবং এই যে ব্লাস্টুলা যে দশা আছে, এটা অতিক্রম করার পর সে ম্যাম হলো মরুলাটা কি? মোরলা হলো যে ব্লাস্টোমিয়ার গুলো যে ক্লিভেজটা যখন সজ্জিত বিভাজিত থাকে। হলো, হ্যাঁ বিভাজিত হয়ে যখন সজ্জিত হলো, যখন একসঙ্গে অনেকগুলো ব্লাস্টোমিয়ার সজ্জিত হলো, হ্যাঁ, সজ্জিত হয়ে তারা কি গঠন করলো, মরুলা। হ্যাঁ, মরুলাটা হবে শক্ত। আর এরপরে আবার তারা কি করছে, মরুলার পাশাপাশি তারা ফাঁপা ব্লাস্টুলাও গঠন করছে। বোঝা গেছে, ব্লাস্টুলাটা হবে ফাঁপা। আর এই যে ব্লাস্টুলা দশা যখন তারা অতিক্রম করবে, যখন আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী যে প্রাণীগুলো আছে, এই দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে তারা কি হবে, এই ব্লাস্টুলাটা তারা পরবর্তীতে হলো গ্যাস্ট্রুলায় পরিণত হবে। কিসে পরিণত হবে, গ্যাস্ট্রুলা। গ্যাস গ্যাস্ট্রুলায় পরিণত হবে। তারা কিসে পরিণত হবে, গ্যাস্ট্রুলায় পরিণত হবে। আর তাহলে এই যে গ্যাস্ট্রুলা যে আছে, আমরা এই গ্যাস্ট্রুলাটাই হলো আমাদের যে ভ্রূণ স্তর আছে, এই ভ্রূণ স্তরে তৈরিতে বিশেষ ভূমিকা
পালন করবে। ভ্রূণস্থ তৈরিতে তারা কি করবে? গ্যাস্ট্রোলাটায় বিশেষ ভূমিকা পালন করবে। তাহলে আমরা এতটুকু বুঝেছি। আমি আবার বলছি, আমি মুছে দিব। প্রথমে আমরা দেখলাম যে যৌন প্রজননক্ষম যে প্রাণীগুলো আছে, এই প্রাণীর যে জাইগোট আছে, এই জাইগোটটা কি হবে? বিভাজিত হবে। কোন প্রক্রিয়ায়? ক্লিভেজ প্রক্রিয়ায়, তাই না? বিভাজিত হয়ে তারা কি গঠন করবে? ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার গুলো আবার একসঙ্গে এইভাবে সজ্জিত হয়ে তারা নিরেট কি গঠন করবে? ব্লাস্টুলা। হ্যাঁ, আর আরেকটা জিনিস গঠন করবে পাশাপাশি, সেটা হলো ফাঁপা। কি প্রথমে গঠন করবে মরুলা, নিরেট মরুলা, আর পরে গঠন করবে ফাঁপা ব্লাস্টুলা। আর এই হ্যাঁ, ব্লাস্টুলা গুলো যখন গঠন করলো, তখন আমরা দেখলাম যে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে তারা আবার কিসে পরিণত হবে? গ্যাস্ট্রুলায়। আর এই গ্যাস্ট্রুলাটাই হলো ভ্রূণস্তর তৈরিতে কি করে? বিশেষ ভূমিকা পালন করে। আর এই যে ভ্রূণ স্তর যে আছে, এই ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হলো দ্বিস্তরী প্রাণী, আর একটা হলো ত্রিস্তরী। হ্যাঁ, এই যে দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, 1 মার্কস বা 2 মার্কসের জন্য খুবই চলে আসে, সব সময় আসে মোটামুটি। আমরা বই থেকে বইয়ে যেভাবে দিয়েছো ওটা দিব না, আপনি করে দিবেন একটা ডেফিনেশন। আমি আমি করেও দিতে পারি, তুমি বইটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি নিজেও দিতে পারো, কারণ তুমি এখন বুঝলে নিজেই লিখতে পারবা। তোমার যদি মনে নাও থাকে, তুমি একটা কথা যদি লিখে দাও যে যেসব প্রাণীর দেহে 2টা স্তর থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে, তাও কিন্তু আমি মার্কস দিব। ঠিক আছে? 1 মার্কস হলে তুমি 1 মার্কসই পাবে, কিন্তু 2 মার্কস হলে তুমি 2 মার্কস পাবে না। কেন পাবে না 2 মার্কস হলে? কারণ 2 মার্কস কি এত? নামগুলো হ্যাঁ, লিখবো না স্তরের। অবশ্যই তখন নামগুলো লিখতে হবে। হ্যাঁ, এবং উদাহরণ দিতে হবে। তখন কি করতে হবে? নাম দিতে হবে এবং এক্সাম্পল দিতে হবে, কারণ নাম এবং এক্সাম্পল ছাড়া তুমি 2 মার্কস পাবে না। কিন্তু তুমি 1 মার্কস যদি এই কথাটাও লিখো, তাও আমি না মার্কসটা দিব। তাহলে যেসব প্রাণীর দেহে 2টা স্তর থাকে তাদেরকে কি বলা হয়? দ্বিস্তরী প্রাণী বলা হয়। তাহলে দেখো যে 2টা স্তর, সেই 2টো স্তর কি কি? আমি সুন্দর করে একটু লিখি, আমি তো জানি, তাই না? তাহলে যেসব প্রাণীর দেহে বাইরে একটোডার্ম নামক স্তর এবং ভিতরে এন্ডোডার্ম নামক স্তর থাকে, এবং এই একটোডার্ম এন্ডোডার্মের মাঝে কি আছে? আমরা দেখো ছবিটা আঁকিয়েছি। একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে কি আছে? এই দুটো স্তরের মাঝে কি থাকবে? মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় স্তর থাকবে। তাহলে এই দুটো স্তরের মাঝে আমরা কাকে পাবো? মেসোগ্লিয়া পাবো। তাহলে এই যে মেসোডার্ম যে আছে, এই স্তরে কে আছে? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। এবং ম্যাম বলেছিল যে মেসোগ্লিয়াটা কেমন, তাহলে আমি একটু সুন্দর করে আরো লিখবো যে অকোষীয় জেলির ন্যায় মেসোগ্লিয়া থাকে, তাদেরকে কি বলা হয়? দ্বিস্তরী প্রাণী বলা হয়। দেখো আমি আবার বুঝায় বলছি যে যেসব প্রাণীর দেহে বাইরে একটোডার্ম এবং ভিতরে এন্ডোডার্ম নামক স্তর থাকে এবং 2 স্তরের মাঝে অকোষীয় জেলির ন্যায় মেসোগ্লিয়া থাকে, তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। লেখা যাবে? আমরা লিখতে পারবো? জি ম্যাম। ব্রেনে সেভ হয়েছে সবার? ম্যাম আর এই যে আরেকবার। হ্যাঁ, যেসব প্রাণীর দেহে বাইরের স্তরে একটোডার্ম এবং ভিতরে স্তরে কি থাকে? ভিতরে কে থাকে? এন্ডোডার্ম থাকে, এবং এই একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে অকোষীয় জেলির ন্যায় মেসোগ্লিয়া থাকে, তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। তাদেরকে কি বলা হয়? দ্বিস্তরী প্রাণী বলা হয়। তাদেরকে কি বলা হয় বাবা? দ্বিস্তরী প্রাণী বলা হয়। আর এই যে আমি বলেছিলাম যে এক্সাম্পল আমরা দিব, তাহলে এই যে দ্বিস্তরী যে প্রাণী আছে, এই দ্বিস্তরী প্রাণীর এক্সাম্পলে আমরা কোন পর্বের প্রাণীকে আমরা দিব? এটা হলো নিডারিয়া ফাইলামের প্রাণী হলো দ্বিস্তরী প্রাণী। আমি যখন বায়োলজি পড়েছিলাম, শুরু করেছিলাম সেকেন্ড পেপার, তখন তোমাদের বলেছিলাম যে তোমাদের বইয়ে 4টা প্রাণী পড়া হবে, মনে আছে আমাদের? আমরা কি কি প্রাণী পড়বো? হাইড্রা, হ্যাঁ, রুই মাছ, তারপর হাইড্রা, রুই রুই মাছ, মাছ, তারপরে হলো মৌমাছি, না না ঘাস না ফড়িং। ঘাস ফড়িং, সরি মিস, ঘাস হ্যাঁ, ফড়িং, আর হলো আপনার ওই যে ইয়াটা পঙ্গপাল। মানুষ। তুমি তুমি নিজেই মানুষ। মিস, ঘাস ফড়িং তো পঙ্গপাল, হ্যাঁ হ্যাঁ মিস, হোমোস্যাপিয়েন্স। গ্রাসহোপাটাই পঙ্গপাল, হ্যাঁ হোমোসেপিয়েন্স। তাহলে আমরা এই 4টা প্রাণী নিয়ে পড়বো। এর মধ্যে প্রথম যে প্রাণীটা,
হ্যাঁ, প্রথম যে প্রাণীটার কথা তুমি বলেছো হাইড্রা, এই হাইড্রাই হলো নিডারিয়া পর্বের প্রাণী। মনে থাকবে? তাহলে উদাহরণ লিখতে পারবো না? তাহলে আমি যদি উদাহরণটা আরো সুন্দর করে লিখতে চাই, হ্যাঁ, আমি যদি চিন্তা করি যে আরো একটু ভালো মার্কস পাবো, তাহলে আমি সায়েন্টিফিক নেমটা লিখে দিব। হাইড্রার সায়েন্টিফিক নেম হলো হাইড্রা, সরি এখানে লিখলে তোমার, এখানে লিখি হাইড্রা ভালগারিস। মিস হলো? বলো হাইড্রা বাবা। ফুসকা তো এক ধরনের ভাইরাস। শুনতে পাচ্ছি না, জোরে সুন্দর করে বলো। হাইড্রা ফুসকা তো এক ধরনের মানে হাইড্রা হাইড্রা ভেরিসিমা, হাইড্রা ফুসকা, দেন হ্যাঁ, হাইড্রা এগুলো কি যেন সব, একটা এগুলো হলো হাইড্রার একটা প্রজাতি, বিভিন্ন নামে আছে, তবে তাদের কমন নেম হলো হাইড্রা। ঠিক আছে বাবা? Yes, yes. হ্যাঁ, এদের কমন নেম হাইড্রা। তুমি হাইড্রা ভালগারিস বলতে পারো, হাইড্রা ভিরিডিসমা, হাইড্রা অনেক আছে, অনেক প্রজাতি তুমি পাবে। ঠিক আছে, কিন্তু কমন নেম হলো হাইড্রা। Yes, yes. তাহলে আমরা যে দ্বিস্তরী প্রাণী যে বললাম, আমরা নিডারিয়া পর্বে এটা দেখতে পাবো। এই নিডারিয়া পর্বের প্রাণী আমরা দেখলাম যে হাইড্রা ভালগারিস। পারবো আমরা লিখতে? হ্যাঁ, পারবো? দেখা যাচ্ছে জি ইয়া মিস, জি জি ম্যাম। মিস দেখান, হাইড্রাটা, পারবো পারবো। হাইড্রা ভালগারিস বডি আমরা দেখতে পাচ্ছি। এ পর্বে কিন্তু আরো অনেক প্রাণী আছে, যেমন ফাইসেলিয়া আছে, তারপরে হলো অরেলিয়া আছে, অনেক প্রাণী আছে। তো এটা আমাদের যেহেতু সিলেবাসে, এই জন্য আমি শুধু এটাই তোমাদেরকে লিখে দিলাম যে হাইড্রা ভালগারিস। তাহলে এটা আমরা আবারও পড়বো, এর সম্পর্কে অনেক জানবো। ঠিক আছে, তাহলে হাইড্রা ভালগারিস দ্বিস্তরী প্রাণী আমরা সবাই বুঝেছি বাবা। আমরা এখন সবাই পারবো তো? পরীক্ষা আসলে খুব আসছে এটা এক্সামে। হ্যাঁ, এটা এইচএসসি এক্সামে প্রত্যেক মানে 1 বছর পরেই চলে আসে। এবছর না আসলে আগামী বছর আসে, দেখা যায় যে পরপর 2 বছরও চলে আসে। 2টো মার্কস আমরা পেয়ে যাব, শিওর হইলো আমাদের 2টো মার্কস। জি ম্যাম, যদি ঠিক আসে আছে, ম্যাম। আমার যদি আসে, হ্যাঁ আসে সাধারণত। এরপর আমরা যেটা জানবো হলো ত্রিস্তরী প্রাণী। তোমরা নিজেরাই বলো ত্রিস্তরী প্রাণী কাকে বলে, আমার আর বলা লাগবে না। তোমরা কেউ বলো আমাকে, তিনটি স্তর ত্রিস্তরী প্রাণী বিশিষ্ট কাকে, প্রাণীকে ত্রিস্তরী প্রাণী বলে। জি যে ম্যাম। ত্রিস্তরী প্রাণী বলে? জি ম্যাম। বলো, যাদের দেহে কি আছে সুন্দর করে বলো। মিস তিনটি অ্যাক্টোডাম, স্তরের মধ্যে অ্যান্ড্রোডাম, বায়ুর মেসোডাম তিনটি স্তরই আছে। জি তাদেরকে ম্যাম। কি বলে? এক্টোডার্ম, ত্রিস্তরী মেসোডার্ম, প্রাণী বলে। এন্ডোডার্ম। ত্রিস্তরী প্রাণী। হ্যাঁ, সবাই শুনতে পেয়েছো বাবা? যাদের দেহে এই যে এখানে লেখা আছে একটোডাম, ম্যাম এন্ডোডাম মানে এবং মেসোডাম নামক 3টা স্তর থাকে, তাদেরকে কি বলে? ত্রিস্তরী প্রাণী বলে। কবে একটা কথা মনে রাখবে যে ত্রিস্তরী প্রাণী দেহে কিন্তু মেসোগ্লিয়া নেই। আবার এটা লিখতে যেও না, মেসোগ্লিয়া কিন্তু সাধারণত দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, তাহলে জি এই কথাটা আমরা লিখবো না, যে আমরা কি লিখবো যে যেসব প্রাণী দেহে একটোডাম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম নামক 3টা স্তর থাকে, তাদেরকে কি বলে? ত্রিস্তরী প্রাণী বলে। কেউ কিন্তু ভুলেও লিখবে না যে এদের দেহে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে মেসোগ্লিয়া থাকে না, মেসোগ্লিয়া থাকে সাধারণত দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। মেসোগ্লিয়া কাদের ক্ষেত্রে থাকে? দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে থাকে। তাহলে এই যে ত্রিস্তরী যে প্রাণী আছে, এর উদাহরণ কি? হ্যাঁ, এর উদাহরণ কি? এই যে আমি সামনে দাঁড়ায় আছি, আমি দ্বিস্তরী না ত্রিস্তরী বলো? মিস কর্ডাটা পর্ব সকল, মিস কর্ডাটা পর্বের সকল প্রাণীরাই ত্রিস্তরী। ত্রিস্তরী ম্যাম। মিস আমরা তো আমি ত্রিস্তরী মিস। ত্রিস্তরী। হ্যাঁ, জি আমি ম্যাম। করডাটা পর্বের প্রাণী। ঠিক আছে, আমি কোন পর্বের প্রাণী? করডাটা পর্বের প্রাণী। এবং আমি কিন্তু ত্রিস্তরী প্রাণী। আমি কি প্রাণী? ত্রিস্তরী প্রাণী। এবং আমি যে ত্রিস্তরী প্রাণী, তাহলে ত্রিস্তরী প্রাণীর উদাহরণ কি? আমার নিজের নামটা আমি সুন্দর করে লিখে দিব। আমার নাম কি? হোমো হোমোসেপিয়েন্স। স্যাপিয়েন্স। তাহলে আমার এই ফিগারটার আর কোনো দরকার নেই, এটার কাজ আমার হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যে ভ্রূণ স্তর পড়লাম, আমরা এই ভ্রূণ স্তর অনুযায়ী আমাদের প্রাণীর যে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। আমরা ত্রিস্তরী প্রাণীর উদাহরণে আমরা কি জানবো? হোমো স্যাপিয়েন্স। আমি নিজের কথাই লিখবো, তাই না? আমার নিজেরটা আমি লিখবো না, স্যাপিয়েন্স। তাহলে এটাই হলো ত্রিস্তরী প্রাণী। তাহলে ত্রিস্তরী প্রাণী হলো যারা কর্ডাটা পর্বের প্রাণী। শুধু কর্ডাটা পর্বের না, আমি তো আমার নিজের কথা লিখলাম, একদম প্লাটিহেলমিনথেস পর্ব থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত যতগুলো পর্ব আছে, সবগুলো পর্বেরই প্রাণী হলো ত্রিস্তরী। হ্যাঁ,
তাহলে প্লাটিহেলমিনথেসের পরে আছে নেমাটোডা, অ্যানেলিডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, করডাটা, এরা সবাই হলো ত্রিস্তরী প্রাণী। যেমন আমরা এই যে কৃমির কথা বলেছিলাম যে ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি, টেনিয়া সলিন, তারপরে আমাদের যে গোল কৃমি আছে, আমাদের চোখে এক ধরনের কৃমি থাকে লোয়া লোয়া নেমাটোডা পর্বের, সেই কৃমিটাও হলো আমাদের কি এই ত্রিস্তরী প্রাণী। এরপরে আমরা বলেছি যে অ্যানেলিডা, আমাদের অ্যানেলিডা পর্বের প্রাণী যে মেটাফেরিপোস্তোমা আছে, ও কিন্তু কি ত্রিস্তরী প্রাণী। তারপরে আমরা দেখেছি যে হলো আমাদের যে ইকানোডার্মাটা পর্ব আছে, ইকানোডার্মাটা সব প্রাণী প্রায় সামুদ্রিক মেরিন অ্যানিম্যাল। তো এই যে ইকানোডার্মাটা পর্বের অ্যান্টিডন বিফিডা, তারাও কিন্তু ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, তাহলে আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী সবাই বুঝেছি। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা। হ্যাঁ বলো বাবা। ওকে, তাহলে আমরা এই যে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী আমরা এতক্ষণ বললাম, তোমাদের দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে যে পার্থক্য, বৈশিষ্ট্য। এই পার্থক্য আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী কি দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য জানতে চাচ্ছ? না তুমি না ম্যাম, যদি সংজ্ঞা, হ্যাঁ তুমি যদি সংজ্ঞা জানো তাহলে বৈশিষ্ট্য লিখতে পারবা, লেখা যাবে? জি কারণ আমার অবশ্যই বৈশিষ্ট্য ম্যাম। থেকে। আচ্ছা, এখন কে জয়েন করলো? মারুফ, তোমার নাম কি যেন? মারুফ কি বাবা? হ্যাঁ, মাফু সিজাদ। তোমার কি স্পিকার আছে? তুমি এত দেরিতে কেন জয়েন করেছো বাবা? ক্লাস টাইম আধা ঘন্টা পার হয়ে গেছে। কি সমস্যা? এত দেরিতে তো জয়েন করা যাবে না সোনা। আর একটু তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে, তাড়াতাড়ি জয়েন করতে হবে। তুমি কথা বলো। মাপু সিজাদ জি জি ম্যাম, সারাইডি। শুনতেছি। কি প্রবলেম ছিল বাবা? ম্যাডাম ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে? সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় তাই না? কিন্তু আসলে জানো আল্লাহ কি বলেছেন? আল্লাহ কিন্তু রাতে ঘুমানোর জন্য দিয়েছেন আর দিনের বেলা সজাগ থাকতে বলেছেন, কারণ উনি কিন্তু আমাদের চেয়ে অনেক জ্ঞানী। আমরা কিছু জানি না, আমাদেরকে উনি কি করেছেন? সৃষ্টি করেছেন। তো উনি কিন্তু আমাদের এই পৃথিবীতে মানে উনি আমাদের যত মঙ্গল চান আর কেউ কিন্তু চান না, ঠিক কিনা বলো? কারণ উনি জি ওনার জি বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই জন্য উনি বলেছেন যে রাতে ঘুমাতে হবে আর আলহামদুলিল্লাহ। দিনের বেলা সজাগ থাকতে হবে। কিন্তু আমরা উল্টোটা করি, এখনকার যুগের ছেলেমেয়েরা তো রাতে ঘুমোতে চায় না, কিন্তু দিনের বেলা ঘুমোতে চায়। কিন্তু ম্যাম ওই যে আসলে ব্রেনের বিকাশ হয় না এর জন্য। হ্যাঁ, এই জন্য আমাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা থেমে যায়। শুধু তাই নয় বাবা, দেখো আমাদের আরেকটা জিনিস খেয়াল করবে তোমরা। তোমাদের দেখো সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজ, আল্লাহ আমাদের তো 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। তো আমাদের যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজে তুমি দেখবা যে এটা কিন্তু অনেক বড় একটা ব্যায়াম না? এবং তুমি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার, বিশেষ করে ফজরের নামাজ পড়তে যখন উঠি আমরা, তখন কিন্তু খুব খারাপ লাগে যারা প্রথম করে। তুমি যদি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজে বা দেখবা যে তোমার বমি লাগছে, মাথা ঘুরছে, তুমি এখন পড়ে যাবা এরকম। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন তুমি যদি এভাবে 1 মাস 2 মাস অভ্যাসটা করে ফেলো, তোমার কিন্তু তখন কি হবে? তখন অনেক ভালো হবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তুমি সুস্থ ম্যাম নামাজ থাকবে। পড়ার আগে খারাপ লাগে, পড়ার পরে আর খারাপ লাগে না। এই হ্যাঁ, যে তুমি লাগে। কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আরেকটা জিনিস, তুমি যেহেতু ছাত্র নামের সাইনবোর্ড আমরা গায়ে লাগিয়েছি তাই না? আমরা তো ল্যান্ড না। ল্যান্ডদের ক্ষেত্রে কি হয় জানো? অনেক ল্যান্ড কোম্পানি আছে না, লেখে যে ল্যান্ড ওয়ান্টেড। তারপরে তুমি যাবে, ওরা জমি যখন গ্রহণ করলো, করার পরে যখন তুমি জমি কিনতে যাবে, গিয়ে দেখবে যে ওদের ল্যান্ড নেই, ওরা জাস্ট সাইনবোর্ডটা দিয়ে রেখেছে। কিন্তু আমরা কিন্তু ছাত্র, আমাদের সাইনবোর্ড, আমরা রিয়েল ছাত্র। আমি যদি সকালে পড়ি, তুমি পড়ে দেখবা যে সকালে যে পড়াটা 30 মিনিটে হবে, তুমি পরবর্তীতে সেই পড়াটা 3 ঘন্টাও হবে না। তাহলে দেখো আল্লাহর নিয়ামত কত বড়। হ্যাঁ, আমরা আসলে এই জিনিসগুলো কিন্তু ভাবি না। আল্লাহ কিন্তু বলেছেন যে তুমি কি রাত 11টা এরকম দিকে ঘুমিয়ে যাও, এশা নামাজের পর 10টা 11টার দিকে ঘুমিয়ে যাও, তারপরে সকালে ফজরে তুমি উঠে নামাজ পড়ো, পড়ে পড়াশোনা করো 2 ঘন্টা, দেখবে যে তোমার সারাদিনের পড়াটা ওখানে হয়ে গেছে এবং পড়াটা খুব দ্রুত তোমার ব্রেন ক্যাচ করে ম্যাম নেয়। ঘুম তো আসে না, কি তোমরা এখন করব? হ্যাঁ, তোমরা বলবে যে ম্যাথে তো ঘুম আসে না, আর এটা পসিবলই না, আমরা তো সকালে উঠতেই পারি না, এটা কখনোই সম্ভব না। তো এটা ক্রমে সম্ভব না, ঠিক আছে? তো এইটাই বলবা তোমরা, আমি জানি তো ঘুম আসে না, হ্যাঁ ঠিক আছে, আসলেই ঘুম আসে না, কিন্তু তুমি ধীরে ধীরে অভ্যাস করলে ঘুম আসবে। সবচেয়ে বড় কি জানো?
আমরা কিন্তু আসলে এখন আমাদের সবগুলো হ্যাবিট আমরা চেঞ্জ করেছি। কিন্তু চেঞ্জ করেছি দেখো মানুষ কিন্তু আমরা অনেকে অনেক বিপথে চলে গিয়েছিলাম। এই যে এখন যে করোনা ভাইরাস তুমি দেখো যে চীন এবং ভারত কয়দিন আগে যুদ্ধ লাগার চেষ্টা করলো, তাই না? যুদ্ধ করলে কি কি লাগে? কামান লাগে, গোলা লাগে, তারপরে এই যে যুদ্ধ বিমান লাগে, অনেক কিছু ট্যাঙ্ক লাগে। কিন্তু এখন যে দেখো আমরা সবাই একটা অজানা জিনিসের ভয়ে ঘরে উঠে বসে আছি, ঠিক কিনা বলো? সে জিনিসটা কি তুমি দেখেছো? কেউ আমরা দেখেছি বলো তো? না দেখতে ম্যাম। পাই চোখ দিয়ে? তাহলে দেখো যে তার ইয়েটা কত বড়। তো যাই হোক এগুলো প্রসঙ্গে গেলে অনেক দূর চলে যাবে, শুধু গল্পই হবে। তোমাদের সঙ্গে আজকে শুধু গল্প করছি, তাই না? হ্যাঁ, ম্যাম শুধু গল্পই করছে। ম্যাম, আল্লাহ যদি আমাদের এত ভালোবাসতো তাহলে করোনা কেন দিল? এত আল্লাহ পরীক্ষা করার ভালোবাসছে জন্য। আমাদেরকে। আল্লাহ এটা দিয়েছে কেন? যারা বিপথে গেছে যে তাদের সমস্ত সুযোগ মানুষ, দিয়েছে। তাদেরকে সুযোগ দিয়েছে আল্লাহ যে তুমি দেখো আমার ক্ষমতা কত দূর। তোমরা তো এই যে জল কামান এগুলো নিয়ে যুদ্ধ করছো, ট্যাঙ্ক নিয়ে, কিন্তু আমার কিছুই লাগে না। আমি সামান্য একটা ছোট্ট একটা জিনিস ছড়াই দিয়েছি, আমি আছি। অনেকে আছে যে বিশ্বাস করেন না যে উনি আছেন। তো আমি আছি, দেখো আমার ক্ষমতা কত দূর। এই যে এটুকু বোঝানোর জন্য উনি কিন্তু এটা দিয়েছেন। তোমরা আর একটা জিনিস জানো, আমাদের চেয়ে কিন্তু বিধর্মীরা বেশি কোরআন পড়ে। কেন পড়ে তোমরা এটা বলতে পারো? রিসার্চ করার তারা জন্য কিন্তু ম্যাম। হ্যাঁ, তারা কিন্তু আরবি ভাষায় পড়ে না, তারা কিন্তু রিসার্চ করার জন্য কোরআনটা বেশি পড়ে। কারণ কোরআনেই কিন্তু সবকিছু আছে। তুমি যে এত বছর পরে এই যে স্মার্টফোন পেয়েছো, তোমরা যে ল্যাপটপ পেয়েছো, তারপরে এই যে আমি একটু আগে প্লেনের কথা বললাম, এগুলো সবকিছুই কিন্তু কোরআনে দেওয়া আছে। ম্যাম প্রত্যেকটা ফর্মুলা কোথায় দেওয়া আছে? আছে ম্যাম। প্রত্যেকটা ফর্মুলা ওইখানে আছে। জি এই ম্যাম। জন্য যারা বিধর্মী তারা কিন্তু আমাদের চেয়ে এটা বেশি পড়ে এবং বেশি স্টাডি করে। তারা কি করে? তাদের ভাষায় ট্রান্সলেট করে নেয়, করে নিয়ে পড়ে। আমরা যারা মুসলমান, যারা তোমার অন্য ধর্ম আছে তারা সেই ধর্মে যে ধর্মে বিশ্বাস, যাই ম্যাম হোক। তো আমি ডক্টর মরিসপুরে ছিল না, পরে মুসলমান হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম অনেক আছে বাবা। তো যাই হোক, তো এই যে দেখো কেন তোমরা যে একটু আগে বললে যে আল্লাহ আমাদেরকে, অবশ্যই আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন এবং তোমার সবচেয়ে মঙ্গল কামনা করেন উনি। উনি ছাড়া আর কেউ না। কারণ ওনার বিনা, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, উনি যদি এখনই চান আমি আর কথা বলতে পারবো না, এখানে স্টপ হয়ে যাব। আমি দাঁড়ায় এসে আর দাঁড়ায় থাকতে পারবো না, আমি এখানে কি হয়ে যাবো নিজেও জানি না। কিন্তু সবকিছু আমরা সৃষ্টি করছি, সবকিছু তৈরি করছি, আজ পর্যন্ত কাউকে জীবন দিতে পেরেছি বলো তো? এই যে বাংলাদেশে যে ওই যে বাবুল যে মারা গেলেন, যমুনা ফিউচার পার্কের যে মালিক আর কি, তার ইয়েটা পড়েছিল যে ফারাবি যে চ্যানেল 24 এর যে সাংবাদিক যে ফিচারটা লিখেছিল, তোমরা কি কেউ পড়েছো? এটা দেখেছো না ফিচারটা? ম্যাম। মিস আচ্ছা, ওইখানে আমি একটু বলছি। তো ওইখানে যে কথাটা বলেছে যে, মানে আমি এক কথা উত্তর দিচ্ছি। উনি মারা যাওয়ার আগে বারবার ওনাকে কিন্তু সিঙ্গাপুর থেকে ডক্টরে আনা হয়েছে ওনার জন্য, বিভিন্ন দেশ থেকে। কারণ ওনার তো টাকা পয়সার অভাব নেই, অভাব আছে? তো এনেছে। উনি কিন্তু মৃত্যুর আগে ওনার কোনো প্রিয়জনের হাতে এক ফোঁটা পানিও পাননি। কেন? কারণ উনি বলেছেন যে আমি তো মরে আমি তো ইয়ে করবো না, বাঁচবই না, কিন্তু আমার যে আসবে, আমার সন্তান বা আমার পরিবার পরিজন, তারাও তো আমাকে দেখে অসুস্থ হয়ে যাবে, কারণ এটা এমন একটা রোগ। তারপরে ডক্টরদেরকে বারবার বলেছিলেন যে আমার সবকিছু দেবো, সবকিছু বিনিময়ে আমার যন্ত্রণা কমিয়ে দেন। কেউ কিন্তু ওনার যন্ত্রণা কমিয়ে দিতে পারেনি। ওনার অনেক কিছু আছে। ওই সিঙ্গাপুর বিদেশ থেকে যে ডক্টর গুলো এনেছেন কোনো লাভ হয়নি, হয়েছে? উনি কিন্তু না ফেরার দেশেই চলে গেছেন। তো ম্যাম আসলে অ্যাটেন্ডেন্স দেন। হ্যাঁ, এক্ষুনি দিব বাবা, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আজকে তোমাদের সাথে এত গল্প করছি সকালবেলা, তোমাদের ঘুম কাটানোর জন্য আরো। ম্যাম, ভালোই মিস লাগতাছে। ভালো লাগছে নাকি বেশি মনে হচ্ছে যে ম্যাম অনেক কথা বলছে? আসলে বায়োলজি ক্লাসটা একটু এরকম। আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক গল্প করি, তুমি আস্তে আস্তে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। ওকে ম্যাম। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। লাস্ট 5 আচ্ছা মিনিটস একটু বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দেন তাহলেই হবে।
একটা হ্যাঁ, তোমাদের এই যে এখন আর কয়েক মিনিট আছে, তো আমাদের যে যে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী আমরা এতক্ষণ বললাম, এটার পার্থক্য কি তোমরা নিজেরাই পারবে বলো তো? দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণীর মধ্যে একটা পার্থক্য বলো, একটু সহজভাবে বলো। দ্বিস্তরী প্রাণীতে 2টা স্তর থাকে, ত্রিস্তরী প্রাণীতে 3টা স্তর থাকে। হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু সংজ্ঞাতে পড়িয়েছিলাম, হুম। বারবার বলেছিলাম যে দ্বিস্তরী প্রাণী দেহে কি আছে? মেসোগ্লিয়া আছে। ত্রিস্তরী প্রাণী দেহে মেসোগ্লিয়া আছে? নো মিস। মেসোগ্লিয়া নেই। তাহলে এই দুটো পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই পারবে, পারবে কিনা বলো? এটা কিন্তু আর ম্যাম বলানোর কিছু নাই। আর আরেকটা জিনিস, আমাদের দেহে কিন্তু গহ্বর আছে, প্রত্যেকটা প্রাণী দেহে গহ্বর আছে, কিন্তু দ্বিস্তরী প্রাণীদের দেহের যে গহ্বরটা আছে সেই গহ্বরটার নাম হলো সিলেন্টেরন। দ্বিস্তরী প্রাণী দেহে গহ্বরের নাম কি? সিলেন্টেরন। ত্রিস্তরী প্রাণী দেহে এই সিলেন্টেরন নামক গহ্বর নেই। এদের যে আমাদের যে গহ্বর বা গর্ত আছে আমাদের শরীরে, এই গহ্বরটার নাম হলো সিলম। ত্রিস্তরী প্রাণী গহ্বরের নাম কি? সিলম। কারণ সংজ্ঞাতে তো আসলে এত কিছু দিলে সংজ্ঞাটা বড় হয়ে যাবে, এই জন্য দেওয়া হয়নি। তো ত্রিস্তরী প্রাণী দেহের গহ্বরের নাম সিলম, আর দ্বিস্তরী প্রাণীদের গহ্বরের নাম কি? সিলেন্ট্রন। তিনটা পার্থক্য আমরা শিখে ফেললাম। প্রথম কি শিখলাম? আমরা দেখলাম যে দ্বিস্তরী প্রাণী দেহের 2টা স্তর থাকে, একটোডার্ম এবং এন্ডোডার্ম। আর ত্রিস্তরী প্রাণী দেহে কয়টা স্তর থাকে? 3টা স্তর থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম, আরেকটা হলো মেসোডার্ম। এবং আমরা আরেকটা জিনিস জেনেছি যে দ্বিস্তরী প্রাণী দেহে কি আছে? মেসোগ্লিয়া থাকে। মেসোগ্লিয়া আছে। ত্রিস্তরী প্রাণী দেহে মেসোগ্লিয়া নেই। আর হ্যাঁ, আর আমরা যে এই যে দ্বিস্তরী যে প্রাণী আছে, দ্বিস্তরী প্রাণী দেহে গহ্বর আছে, সে গহ্বরের নাম হলো সিলেন্ট্রন। আর ত্রিস্তরী প্রাণী দেহের গহ্বরের নাম হলো সিলম। আর এখানে তোমরা নেমাটোসিস্ট পড়ে এসেছো? নেমাটোসিস্ট হলো এক ধরনের কোষিকার মতো, আমরা যখন হাইড্রা পড়বো খুব ভালোভাবে দেখবো। তাহলে এই নেমাটোসিস্টটা সাধারণত দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে থাকে, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে এটা থাকে না। ত্রিস্তরী তাহলে প্রাণীদের উপস্থিত ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, আর এই যে ভ্রূণ স্তরে যখন পরিণতি আমরা দেখব, যে এই যে অঙ্গ এবং টিস্যু অঙ্গতন্ত্র যেটা আছে, দ্বিস্তরী প্রাণী কিন্তু নেই। হ্যাঁ, হাইড্রার কোনো কিন্তু অঙ্গতন্ত্র নেই। তোমরা হাইড্রা পড়লে দেখবে খালি চোখে যাকে দেখা যায় না তার আর অঙ্গতন্ত্র কি হবে? তাহলে এই যে দ্বিস্তরী প্রাণী যারা, তাদের কিন্তু এই যে টিস্যু বা অঙ্গ তারা গঠন করতে পারে না। তাহলে কারা পারে? যারা ত্রিস্তরী প্রাণী। বোঝা গেছে? এবং আরেকটা আছে যে পরিণত পলিপ ও মেডুসা দশা। পলিপ এবং মেডুসা দশা সাধারণত যখন হাইড্রা পড়বে দেখবে যে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রেই আছে, আমাদের ক্ষেত্রে নাই। হাইড্রা সম্পর্কে ক্লিয়ার ধারণা আমরা কোন চ্যাপ্টারে পাবো? অবশ্যই চ্যাপ্টার 2 খুব ভালোভাবে পাবে, শুধু পাবে না, হ্যাঁ, ওই ভদ্রলোককে খুব ভালোভাবে চিনবে তোমরা। তাহলে আমরা এই যে আমরা আজকে যেটা পড়লাম, তোমাদের ক্লাস টাইম আর কতক্ষণ আছে একটু দেখে নেই। ম্যাম 3 মিনিট। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা আজকে খুব সামান্য জিনিস শিখলাম, সেটা হলো ভ্রূণ স্তর, এবং এর মধ্যে ইম্পর্টেন্টও আবার কিছু শিখলাম, যেটা হলো যে একটা প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন শিখেছি 2 মার্কসের। আমরা আজকে এই 45 মিনিট বা 40 মিনিট যে ম্যাম লেকচার দিয়েছে, 40 মিনিট, এই 40 মিনিটে আমরা কিন্তু 2 মার্কস সবাই শিখে ফেলেছি। আমি একটু খালি একজনকে জিজ্ঞেস করব। হ্যাঁ, ঠিক আছে, মেহেদি তুমি বলো, দ্বিস্তরী প্রাণী কি? মেহেদি, তোমার স্পিকার প্রবলেম? মেহেদি বাবা কি ঘুমাচ্ছ? জি ম্যাম বলেন। না ম্যাম মা ডাক দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মেহেদি তুমি বলো, দ্বিস্তরী প্রাণী কি? ম্যাম সংজ্ঞাটা বলবো? হ্যাঁ, শুধু সংজ্ঞা, দ্বিস্তরী প্রাণী কি? যে প্রাণীর মধ্যে 2টি বিন্যাস থাকে তাকে দ্বিস্তরী প্রাণী বলে আর কি। এই তো বিন্যাস কিন্তু আলাদা জিনিস, ম্যাপে করেছো আচ্ছা বিন্যাস ম্যাম সমাবেশ, বিন্যাস এবং বিন্যাস কিন্তু ম্যাম, সম্পূর্ণ আলাদা জিনিস। এই ভুলটা করা যাবে না। তুমি পরীক্ষা লিখে এসে বলবা যে ম্যাম আমি কিন্তু লিখেছি, হ্যাঁ দ্বিস্তরী প্রাণী কাকে বলে আমি লিখেছি। তুমি যদি বিন্যাস লিখে দিয়ে আসো তোমাকে 0 দিবে। কিন্তু কথাটা সুন্দর করে লিখতে হবে যে হ্যাঁ, যাদের দেহে 2টা স্তর থাকে, যাদের দেহে কি থাকে? একটোডার্ম এবং বাহিরে এন্ডোডার্ম নামক 2টি বিন্যস্ত থাকে, এবং হ্যাঁ, 2টি স্তরে বিন্যস্ত থাকে। আঠালো জেলির মতো মেসোগ্লিয়া, তাকে দ্বিস্তরী প্রাণী বলে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি
তাহলে আমরা এটা শিখলাম, ভ্রূণ স্তর কি, ভ্রূণ স্তরে যে প্রাণীদেরকে দুটো ভাগে ভাগ করা যায়, দ্বিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী এবং দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণীর উদাহরণ শিখলাম। তারপরে আমরা এই দুটোর পার্থক্য শিখলাম, ঠিক না? আমরা আজকে এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখলাম। যতটুকু শিখেছি আমরা ততটুকু পারবো সবাই, তো পারবো না? জি ম্যাম, আচ্ছা লিংক সবাই দিয়ে লিখতে দিয়েছি পারবে ma'am। এক্সামে? লিংক দিয়ে জি দিয়েছি মিস। ma'am। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি সময় হলেও চলে যাব, লিংক তো দিবেই, আগে না দিলে হবে? তো সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো বাবা? জি ম্যাম। জি মিস। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থেকো, ওকে বেশি ম্যাম, বেশি আল্লাহ করে হাফেজ। পানি খাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। পড়াটা কি থাকবে? হ্যাঁ নেক্সট তোমরা এই দ্বিস্তরী প্রাণী আছে, এই দ্বিস্তরী প্রাণীটা তোমরা ভালো করে পড়বে, এটুকুই ভালো করে পড়বে যতটুকু ম্যাডাম পড়াইছে, ঠিক আছে? আর সবাই বেশি বেশি করে খাবে, হ্যাঁ ওকে ম্যাম। পানি খাবে, বিশেষ করে পানি খাবে বাবা, আর সি ভিটামিন খাবে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আল্লাহ হাফেজ ভালো ম্যাম। থাকবেন ম্যাম।